আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপার 4 এর যাত্রা শুরু করেছে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে ১৬৯ রান চেজ করে। মানে যেই ফর্মে শ্রীলঙ্কা ছিল এবং বাংলাদেশও আফগানিস্তানের সাথে একটা ভালো ম্যাচ খেললেও বাংলাদেশের নেট রান রেট, খেলার ধরন এগুলো নিয়ে যেভাবে সমালোচনা আলোচনা হচ্ছিল, কেউই আসলে এটা এক্সপেক্ট করেনি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে এরকম উঠতে থাকা শ্রীলঙ্কাকে ভূপাতিত করে ফেলবে। তার উপরে প্রথম ইনিংসে যখন শ্রীলঙ্কা 168 করলো, সেটাও মনে হচ্ছিল না যে বাংলাদেশ চেস করতে পারবে, কারণ বাংলাদেশের ব্যাটিংটাই কিন্তু মূল সমস্যা ছিল। আজকে একটু অন্যভাবে ম্যাচটা রিভিউ করব, একেবারে কাট টু কাট পয়েন্টে কথা বলবো। ভালো আসলে বাংলাদেশ ম্যাচ জিতলে এত বেশি ভালো লাগে, এই যে দেখুন বাংলাদেশের জার্সি পরে চলে আসছে আপনাদের সামনে, এত বেশি ভালো লাগে যে তখন আসলে সব মানে ছোট ছোট ভালো ভালো সবকিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করে। তবে অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আজকে আমি ৬টা পয়েন্ট নিয়ে কথা বলবো। ৩টা পজিটিভ পয়েন্ট, ৩টা নেগেটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো। প্রথমে ভালো কথা দিয়ে শুরু করতে চাচ্ছি। পজিটিভ পয়েন্ট, পজিটিভ পয়েন্ট বাংলাদেশের ৩টা যদি বলি, আমার মনে হয় যে সবাই জানবেন, ৩টা নাম চলে আসবে, ৩ জন বেস্ট পারফর্মার গতকালকের। তো এই ৩ জন পারফর্মারের মধ্যে আমার সবচেয়ে পছন্দের পারফর্মারের নামটা আমি সবার শেষে বলবো। শুরুতে আমি বলতে চাই তাওহিদ হৃদয়ের কথা। তাওহিদ হৃদয়কে আমি ৩ জনের মধ্যে ৩ নম্বরে রেখে কিন্তু এমন বলছি না যে তার ইনিংসটার ইম্প্যাক্ট কোনো অংশে কম ছিল। অনেকদিন ধরেই তিনি রান খরায় ভুগছেন। গতকালকে সম্ভবত সকল প্রেডিক্টেড 11 থেকেই এতদিন যারা তাকে একাদশে রাখছিলেন তারাও সম্ভবত গতকালকে তাকে একাদশে রাখেননি গতকাল ম্যাচের আগে। আমি রেখেছিলাম, যদিও ব্যাখ্যাটা ছিল যে তাওহিদ হৃদয়কে সম্ভবত টিম ম্যানেজমেন্ট বাদ দিবে না, সেই অংশ থেকে বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি রেখেছিলাম। এমন না যে আমি তার উপর অনেক ভরসা করে রেখেছিলাম, কিন্তু আমাদের সবাইকে তিনি ভুল প্রমাণ করেছেন। এবং আমরা সেই পুরানো তাওহিদ হৃদয়, যেই পুরানো তাওহিদ হৃদয়ের ব্যাটিং দেখে তার মধ্যে তার নামের আগে ওই স্টার বয় ট্যাগটা ভক্তরা আদর করে লাগিয়েছিলেন, সেই তাওহিদ হৃদয়ের ব্যাটিংটা আমরা দেখলাম। সবচেয়ে বড় ব্যাপার যেটা, তিনি যখন ব্যাটিংয়ে নেমেছেন তখন কিন্তু ডট বল একদমই খেলেননি। আমার যতদূর মনে পড়ে প্রথম ৯-১০টা বলে তিনি প্রত্যেকটা বলে বলে সিঙ্গেল নিয়েছেন, সিঙ্গেলস অথবা ডাবলস নিয়েছেন। তারপর ১৪-১৫ নাম্বার বলের দিকে তিনি টানা দুটো ডট বল হলো, একটা স্পিনার সম্ভবত হাসারাঙ্গা ছিল কিনা আমার এক্স্যাক্টলি মনে নেই কোন স্পিনারটা। তারপরে কি করলেন, তিনি দুটো ডট বল হওয়ার পর লং অনের উপর দিয়ে বিশাল একটা ছক্কা মারলেন, ওই গ্যালারির দোতলায় পাঠিয়ে দিলেন। তারপর হাসারাঙ্গাকে একটা ইনসাইড আউট এক্সট্রা কাভার খেললেন, এক্সট্রা কাভার ড্রাইভ খেললেন। তো সবচেয়ে বড় ব্যাপার যেটা তাওহিদ হৃদয়ের, আমরা সবচেয়ে যেটা বলি যে অফসাইডে খেলতে পারেন না, তিনি কালকে অফসাইডেও কিন্তু দুর্দান্তভাবে সাবলীল খেলেছেন। কামিন্দু মেন্ডিস যখন একটা ওভার করতে আসলেন, সেই ওভারে পুরোপুরি মনস্তাত্ত্বিক লড়াই করে সেই লড়াই জিতে ১৬ রান নিয়েছেন এবং বাংলাদেশকে মোটামুটি একা হাতেই খুব স্বস্তির একটা জায়গায় নিয়ে তিনি মাঠ ছেড়ে আসতে চাচ্ছিলেন না। আউটের পর তার যে একটা রিয়াকশন ছিল সেটা দেখেও ভালো লেগেছে। তিনি খুবই হতাশ ছিলেন নিজের উপরে এবং এটাই কিন্তু তাকে একটা বেটার ক্রিকেটার হতে সাহায্য করবে। ২ নম্বরে যার কথা বলবো তিনি হচ্ছেন সাইফ হাসান। বুঝে গেছেন আমার সবচেয়ে ফেভারিট মুস্তাফিজুর রহমান, সে প্রসঙ্গে পরে আসছি। সাইফ হাসান আমাদের সবার 11-এ ছিলেন, কিন্তু সবার 11-এ ছিলেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। হৃদয়ের জায়গায় সাইফ ৪ বা ৫ এই জায়গায়। শ্রীলঙ্কার বিপক্ষে একজন ডানহাতি ওপেনারের কথাও কিন্তু আমরা বলছিলাম আমাদের ভিডিওতেও, প্রি ম্যাচ অ্যানালাইসিস বা প্রিভিউ ভিডিওতেও কিন্তু আমরা এই কথাটা বলছিলাম যে থুসারার যে আউটসুইঙ্গার গুলো আছে সেগুলো বাঁহাতিদের বিপক্ষে যতটা লিথাল, ডানহাতিদের বিপক্ষে কিন্তু ততটা না। তো লিটন কুমার দাস হয়তোবা সেখানে একটা পারফেক্ট ক্যান্ডিডেট হতে পারেন থুসারাকে নিউট্রালাইজ করার ক্ষেত্রে। টিম ম্যানেজমেন্ট সাইফ হাসানের উপরেই ভরসা রেখেছে। সাইফ হাসানের উপরে ভক্তরা আরো বেশি ভরসা রাখতে পারছিল না আফগানিস্তান ম্যাচের পর, যদিও সেদিন ৬৩ রানের একটা পার্টনারশিপ হয়েছে, সাইফও ৩০ রান করেছেন, কিন্তু খুবই সেই কি নড়বড়ে একটা ছক্কা বাদে খুবই দৃষ্টিকটু একটা ইনিংসই খেলেছিলেন, লো অন কনফিডেন্স, হ্যাঁ এরকম মনে হচ্ছিল। তবে গতকালকে শ্রীলঙ্কার সাথে তিনি ও মাই গুডনেস, থুসারাকে শুরুতে যে ৪টা তিনি মারলেন জায়গায় দাঁড়িয়ে একটা স্ট্রেট ড্রাইভ করে, একদম পুরো হি স্টুড স্টিল, প্লেড থ্রু দ্য লাইন, মিড অফ দিয়ে লং অফ দিয়ে বলটা চলে গেল। তারপরে কি হলো, ওই ওভারে ডাউন দ্য উইকেট এসে লং অনের উপর দিয়ে একটা বিশাল ছক্কা। তারপরে একটা মারলেন হচ্ছে যে প্রায় নো লুক ছক্রের মতো, কবজির ব্যবহারটা করলেন মিড উইকেটের উপর দিয়ে। তারপর তিনি স্পিনারদেরকে যখন খেলেন, ওয়েলার লাগিকে একটুখানি ৩টা স্টাম্প ছেড়ে রুম করে নিয়ে ইনসাইড আউট খেলে এক্সট্রা কাভারের উপর দিয়ে টাচ শটে ছক্কা মারলেন। মানে সাইফের ইনিংসে কালকে ক্লাসের কোনো কমতি ছিল না। হ্যাঁ টেকনিক্যালি এখনো খুব সলিড সেটা বলা যাবে না, তার যেই ব্যাটিং স্টান্স, তার যে ব্যাটিং এর ধরন, এতে কিন্তু ওই আউটসুইঙ্গার বলগুলো তিনি যতটা সহজে খেলেছেন,
আই এম নট রিয়েলি শিওর ইনসুইং করতে পারেন বা ইনসুইঙ্গিং ইয়র্কার যারা ভালো দিতে পারেন সেই সব ক্ষেত্রে তিনি কিভাবে করেন সেটা এখনো দেখার বিষয় আছে, কিন্তু সেটা নিয়ে এখনই আসলে আলোচনা করতে চাই না। সাইফ হাসানের জন্য এই ইনিংসটা খুব বেশি দরকার ছিল তার কামব্যাকের পরে, আর বাংলাদেশেও কিন্তু খুব একটা ব্রিদিং স্পেস পেয়েছে, একটা ইন্সপায়ার্ড চেঞ্জ আমরা বলতে পারি সাইফ হাসানের ইনক্লুশন এবং তার পারফরমেন্স ওপেনিং ব্যাটার হিসেবে। সর্বশেষ পজিটিভ পয়েন্ট যেটা মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান আমার দৃষ্টিতে প্লেয়ার অফ দ্য ম্যাচ। মুস্তাফিজুর রহমানের একটা ওভারে খেলাটা পুরোপুরি ঘুরে গেছে, সেটা হচ্ছে তার 19তম ওভার। 20 রানে 3টা উইকেট তো তিনি নিয়েছেন। গত 1-1.5 বছর ধরে মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। সাদা বলে তিনি আমাদের ডেথ ওভার স্পেশালিস্ট, এবং সেই নামটা তিনি নামের যে ডেথ ওভার স্পেশালিস্ট তকমাটা লেগেছে সেটাকে বারবার তিনি প্রুভ করছেন। যখন আসলে মার খেয়ে গেলেন, শরীফুল মার খেয়ে গেলেন, তখন মনে হচ্ছিল যে 19-20 ওভারে তখনও প্রায় 12টা বল বাকি রয়েছে, 12 বলে মিনিমাম 30 রান তো হবেই, তখনও কিন্তু 180 পর্যন্ত চলে যেতে পারতো। লিটন বলেছেন যে দে ওয়ার স্টেয়ারিং অ্যাট 190, যেটা আসলে মুস্তাফিজ এবং তাসকিনের প্রশংসা তিনি করেছেন। তাসকিন যদিও 10 রান দিয়েছেন কিন্তু 4টা ডট বলও করেছে। যাই হোক, তাসকিনের প্রসঙ্গে কথা বলবো না এখন, মুস্তাফিজের কথাই বলি। হোয়াট অ্যান ওভার হি বোল্ড, পেনাল্টিমেট ওভার, মাত্র 5 রান দিয়েছেন, 2টো উইকেট তুলে নিয়েছেন। মানে ওই একটা ওভারেই কিন্তু 10টা রানের ডিফারেন্স মিনিমাম হয়ে গিয়েছিল, এবং সেখানেই বাংলাদেশ কিন্তু, আপনি চিন্তা করুন যেই জায়গায় খেলাটা শেষ হয়েছে আর 10টা রান যদি হয়ে যেত বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে যেতে পারতো। এবং চারিতা শ্রীলঙ্কান ক্যাপ্টেন তিনিও বলেছেন যে হি ফিলস যে 10-15টা রান কম হয়েছে। সো মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। এই 3টাই ছিল আমার 3টা পজিটিভ পয়েন্ট। এবার চলে আসি নেগেটিভের দিকে। প্রথমে আমি বলবো যে তানজিদ তামিমের দৃষ্টিকটু আউটটা থুসারার বিপক্ষে। এখন সমস্যাটা হচ্ছে কি, এটা অনুমিতই ছিল, এটা হচ্ছে সমস্যা। দৃষ্টিকটু আউটের চাইতেও বড় সমস্যা হচ্ছে এটা যে তানজিদ তামিম তো থুসারার বলে আউট হবেনি। এখন তানজিদ তামিমের আউটের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে তিনি প্রথম একটা বল ডট করে তারপরে তিনি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছিলেন, যে ডাউন দ্য উইকেট এসে তিনি খেলতে চেয়েছিলেন, একটু ব্যাট আর পায়ের মাঝখানে অনেক বড় একটা গ্যাপ ছিল, খুব বিশ্রী লেগেছে দেখতে। কিন্তু আমি এর মধ্যেও একটা পজিটিভ যেটা দেখতে চাচ্ছি বা দেখতে চাই সেটা হচ্ছে তানজিদ তামিম প্রবাবলি হি ইজ অলসো থিঙ্কিং যে থুসারাকে কিভাবে কাউন্টার করা যায়, এবং সেটা চিন্তা করেই তিনি হয়তোবা উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন। হয়তোবা শর্ট সিলেকশনও ভালো ছিল না, এক্সিকিউশনও ভালো হয়নি, কিন্তু থট প্রসেসটাকে আমি ওয়েলকাম জানাবো। এরপরে যেই নেগেটিভ ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রচুর ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ, 4-5টা ক্যাচ তো মিনিমাম ড্রপ করেছেই। ফিল্ডারদের পক্ষে একটা কথা যদি বলি, দুবাইয়ের এই মাঠে ক্যাচ ড্রপের কিন্তু বহু ঘটনা রয়েছে। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি এই দুবাইয়ের এই মাঠে প্রচুর ক্যাচ ড্রপ হয়। এটার মধ্যে একটা কারণ, অনেক প্লেয়াররা এটা নিয়ে কথাও বলেছিলেন তখন চ্যাম্পিয়ন্স ট্রফির সময়, সেটা হচ্ছে তাদের ফ্লাড লাইটের যে একটা পজিশনিং। নর্মালি ফ্লাড লাইট কি থাকে, 4টা বা 6টা টাওয়ার থাকে, টাওয়ারের মধ্যে অনেকগুলো লাইট এমন থাকে। দুবাই কিন্তু ব্যাপারটা এমন না, দুবাই হচ্ছে পুরোটা একটা সার্কেলের মতো বা একটা রিং এর মতো, এবং পুরো রিং জুড়ে হচ্ছে প্রায় 350 লাইটের মতো একসাথে জ্বলে। তো এটাকে রিং অফ ফায়ারও বলে, যেটা আই লেভেলে চলে আসে অনেক সময়। বল যখন রাতের আকাশে উপরে উঠে তারপর নামতে নামতে একটা সময় কিন্তু লাইটের লেভেলে যখন আসে তখনই কিন্তু ফিল্ডাররা বলটা হারিয়ে ফেলেন। তো ওই জায়গা থেকেই কিন্তু ফিল্ডাররা শেষ পর্যন্ত বলটা দেখতে সমস্যা হতে পারে, এই জন্য ক্যাচ ড্রপ হতে পারে। কিন্তু আসলে এটাকে মানিয়ে নিতে হবে, মানে একটা তো লেভেল আছে। আপনি একটা ইনিংসে 4-5টা-6টা ক্যাচ ড্রপ করলে সেটা তো আসলে ভালো কোনো কথা হতে পারে না। এবং ফাইনালি নেগেটিভ পয়েন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে মনে হয় যে গতকালকের সবচেয়ে বড় ভুল ছিল শরীফুলকে খেলানো। আমাদের প্রিভিউ ভিডিওতেও কিন্তু আমি এই কথাটা বলেছিলাম যে বাংলাদেশ হয়তোবা একটা পেসার কম খেলাবে, মানে মোস্তাফিজ এবং তাসকিনের বাইরে স্পিনারই থাকবে। রিশাদের জায়গায় শরীফুল ইন হয়েছেন। একটা দিক যেটা টিম ম্যানেজমেন্টকে বাহবা দিতে হবে, যে টিম ম্যানেজমেন্ট তাদের অ্যানালাইসিস, তাদের ডেটা এগুলোর উপরে ভরসা রাখছেন, হুইচ ইজ এ গুড থিং। শরীফুল রিসেন্টলি শ্রীলঙ্কার সাথে ভালো করেছেন, দুবাইয়ে শরীফুলের পারফরমেন্স বেশ ভালো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছিল, যেটা আমরা প্রিভিউতে বলেছিলাম, যে দুবাইয়ের মাঠ যেহেতু বড় কিন্তু ব্যাটিং এর জন্য পিচ খুব ভালো, তো এক্সট্রা পেসটা আসলে ব্যাটাররা এখানে উপভোগ করবেন, তেমনটা কিন্তু হয়েছে। তাসকিনও কিন্তু 37 রান খরচ করেছেন, কিন্তু তাসকিন আবার অনেকগুলো স্লোয়ারের মিক্স করেছেন। তাসকিন কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ডটও আদায় করে নিয়েছেন। তো ওটা মোটামুটি নিউট্রালাইজ হয়ে গেছে। এই উইকেটে একটা পেসার 4 ওভারে 37 মানে প্রায় 9 রান করে দিয়েছেন ওভার প্রতি, এটাকে অনেক খারাপ আপনি হয়তো বা বলতে পারবেন না, তাও যখন শেষ ওভারের দিকে মার খেয়ে গেছেন, ওভাবে আসলে কথাটা বলতেই হবে। তো যাই হোক,
এটা আমার কাছে মনে হয় যে একটা ভুল ডিসিশন ছিল, এবং সেটাকে আসলে ভুল আমরা এত কনভিকশনের সাথে বলছি ডিউ টু শরীফুলস এক্সিকিউশন। ইট ওয়াজ অ্যাবসলিউটলি পুয়ার এক্সিকিউশন ফ্রম শরীফুল। একদমই জায়গা মতো বল করতে পারেনি। আমার যতদূর মনে পড়ে প্রথম ওভারটা তিনি করেছেন, তো প্রথম ওভারে ওই প্রথম একটা না দুইটা বল যেটা হচ্ছে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে একটু ইনসুইং হয়ে ভেতরে আসছিল, ওই এক দুইটা বল বাদে পুরো ইনিংসে শরীফুল একদমই যাচ্ছে তাই লেংথে বল করেছেন। তো এই দায়টা তো আসলে শরীফুলকেও নিতে হবে। হ্যাঁ, হয়তোবা পিচের জন্য বা মাঠের জন্য আমরা বলছিলাম যে পেস অন বল ব্যাটাররা এনজয় করবেন, কিন্তু এক্সিকিউশনের দায়িত্বটা তো রয়েছে বোলারের উপরে। আপনি শ্রীলঙ্কান ইনিংসে দেখুন, দুশমান চামিরা তিনি 4 ওভারে 5টা 4 হজম করেছেন বটে, কিন্তু কোনো 6 হজম করেননি, এবং সব মিলিয়ে মাত্র 32 রান দিয়েছেন 4 ওভারে 8 ইকোনমিতে। তার মানে জায়গা মতো বল করলে আপনি কিন্তু সেখানে রিওয়ার্ড পাবেন। তো সেই জায়গায় শরীফুলের ব্যর্থতা কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের 6 পয়েন্টের একটা পোস্ট ম্যাচ অ্যানালাইসিস বাংলাদেশের পজিটিভস এবং নেগেটিভস নিয়ে। তবে সবচেয়ে বড় কথা, বাংলাদেশ ব্রিলিয়ান্টলি একটা রান চেস করেছে এবং ব্রিলিয়ান্ট একটা ম্যাচ জয় নিয়ে এই মুহূর্তে বলতে হবে যে বাংলাদেশ কিন্তু ফাইনালের একটা স্বপ্ন দেখতে পারে। যদিও একটু কঠিন হবে, কারণ দ্বিতীয় ম্যাচটা যেটা ভারতের সাথে সেটা আমরা ধরে রেখেছি সবচেয়ে কঠিন ম্যাচ হবে। সেটা যদি হারিয়েও পাকিস্তানকে টার্গেট করার একটা ব্যাপার কিন্তু থাকে, কিন্তু সমস্যাটা হচ্ছে ফিক্সচারের জটিলতায় ভারতের সাথে 24 তারিখ খেলে 25 তারিখই পাকিস্তানের সাথে খেলতে হবে। এই কন্ডিশনে হাই ইন্টেন্সিটি দুটো ম্যাচ পর পর 2 দিন খেলা, এটা কিন্তু খুব কঠিন হবে। এখন ইট ইজ হোয়াট ইট ইজ, এখন এগুলো নিয়ে কথা বলে লাভ নাই। সো বাংলাদেশের জন্য কঠিন হবে, কিন্তু দ্য ড্রিম ইজ স্টিল অন। আরেকটা এশিয়া কাপ ফাইনাল বাংলাদেশ খেলতে পারবে কিনা এখনই অনেক দূর আমরা চিন্তা করতে চাচ্ছি না। তারপরে কথা প্রসঙ্গে চলে আসে ম্যাচ বাই ম্যাচ। এর পরের টার্গেট হচ্ছে ইন্ডিয়ার সাথে এই খেলাটা ধরে রাখা। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং বন্ধুদেরকে বলবেন আমাদের কথা, যে আমাদের চ্যানেলে এসে আমাদের ভিডিওটা যেন তারা দেখে।